আমি বাবার প্রেসক্রিপশন আর রেনিটিডের ঔষধের পাতাটা হাতে নিয়ে ভাইয়ার রুমে গেলাম। রুমে ঢুকে দেখি ভাইয়া বিছানায় শুয়ে ফোন টিপছে, আর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমাকে দেখে ভাইয়া বলল, কি রে, কিছু বলবি? আমি তখন বললাম, ভাইয়া, তুমি হয়তো ভুল করে ফেলেছো। প্রেসক্রিপশনে ডাক্তার সার্জেল ট্যাবলেটের কথা লিখছে, তুমি ভুল করে রেনিটিডিন ঔষধ নিয়ে এসে পড়েছ। আমার কথা শুনে ভাইয়া বলল, আমি ভুল করে না, জেনেই এনেছি। দুইটাই তো গ্যাসের ট্যাবলেট। কাজ যেহেতু দুইটার একই, সেহেতু শুধু শুধু দামি ঔষধ কিনে টাকা নষ্ট করার মানে নেই। ভাবি আয়নার দিকে তাকিয়ে থেকেই বলল, শুধু যে দামি ঔষধ ভালো হবে তা কিন্তু না, মাঝে মধ্যে কম দামি ঔষধও ভালো কাজ করে। আমি আর কিছু না বলে চুপচাপ ভাইয়ার রুম থেকে বের হয়ে আসলাম। ভাইয়া আগে এমন ছিল না, কিন্তু করার পর থেকেই ভাইয়া এমন হয়ে গেছে। বাবার রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছেন। খবরের কাগজের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বাবাকে বললাম, 2 দিনের আগের পত্রিকা পড়ে কি মজা পাচ্ছ? তার চেয়ে বরং আজকেরটা পড়ো। বাবা পত্রিকার কাগজ থেকে মুখটা সরিয়ে আমার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসলো। বাসায় বসে থেকে দম বন্ধ লাগছিল, তাই ভাবলাম বাহির থেকে একটু হেঁটে আসি। বাসার সামনে যেতেই খেয়াল করলাম হকার ছেলেটা পাশের বাসায় ঠিকই পত্রিকা দিল, কিন্তু আমাদের বাসায় না দিয়ে চলে যাচ্ছিল। আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম, কি রে, আমাদের বাসায় পত্রিকা না দিয়েই চলে যাচ্ছিস যে? হকার ছেলেটা বলল, খালু জানতো, বলেছে প্রতি শুক্রবার শুধু খবরের কাগজ দিতে। আমি অবাক হয়ে বললাম, বাবা তোকে কবে এই কথা বলল? ছেলেটি বলল, 3 দিন আগে বলেছে। আমি কিছু না বলে চুপচাপ বাবার রুমে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি নাকি পত্রিকার ছেলেটাকে বলেছো শুধু শুক্রবারে পত্রিকা দিতে? বাবা মুচকি হেসে বলল, আর বলিস না, শুক্রবারে যে খবরটা ছাপা হয় পুরো সপ্তাহ জুড়ে শুধু এই খবরটাই ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়। তাই বলেছি শুধু শুক্রবারের পত্রিকাটাই দিতে। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। আমি যা বোঝার বুঝে গিয়েছিলাম। ভাইয়া নিশ্চয়ই বাবাকে কিছু বলেছে, তাই বাবা খরচ বাঁচাচ্ছেন। আমার কিচ্ছু করার ছিল না তখন, কারণ ইন্টার পড়ুয়া একটা ছেলে তখন কি বা করতে পারে। রাতে খাবার টেবিলে বসে সবাই যখন খাচ্ছি, তখন ভাবি ভাইয়াকে ইশারা করলো বাবাকে কিছু একটা বলার জন্য। ভাইয়া তখন বাবাকে বলল, বাবা, তুমি কিছু মনে না করলে একটা কথা বলতাম। আসলে আমাদের রুমটা খুব ছোট হয়ে গেছে। তুমি তো একাই থাকো, তাই তুমি যদি আমাদের রুমে এসে থাকতে পারতে আর তোমার রুমটা আমাদের দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। বাবা তখন অসহায়ের মতো ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি আর তোর মা 28টা বছর এই রুমটাতে কাটিয়েছি। এখন তোর মা বেঁচে নেই, কিন্তু এই রুমটার ভিতরে ঘুমালে মনে হয় তোর মা আমার সাথে আছে। বাবার কথা শুনে ভাবি কাঁদতে লাগলো। তখন ভাইয়া বাবাকে বলল, ঠিক আছে বাবা, তুমি তোমার রুমেই থাকো, কিন্তু তোমার রুমের এসিটা আমায় দিয়ে দাও, কারণ টিনার হাই প্রেশারের একটু সমস্যা আছে। তাছাড়া তোমার তো এখন এসির দরকার পড়ে না। বাবা তখন নিচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আর চোখে তাকিয়ে দেখি ভাইয়া আর ভাবির মুখে বিজয়ের হাসি। মনে হচ্ছিল ওরা যুদ্ধ জয় করে ফেলেছে। ইচ্ছে করছিল ভাইয়ার মুখে থুতু মারি, কিন্তু বড় ভাই বলে কথা। আর যদি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মুখে থুতু মারি, তাহলে কাল আমাকে নিয়ে বিচার বসবে, আর সমাজ আমাকেই দোষী বানাবে। তাই নিজের থুতু নিজের মুখেই রেখে খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেলাম। কয়েকদিন পর আমি আর বাবা রুমে বসে কথা বলছি। হঠাৎ ভাইয়া রুমে এসে বাবার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, বাবা, তোমার আর পিয়াসের জন্য 2টা পাঞ্জাবি কিনেছি, পরে দেখো তো তোমাদের ঠিকঠাক হয় কিনা। এই কথা বলে ভাইয়া অন্য রুমে চলে গেল। বাবা পাঞ্জাবিগুলো বের করে ভালোভাবে দেখে আমায় বলল, দেখলি তোর ভাইয়া আমার আর তোর জন্য কত দামি পাঞ্জাবি কিনে এনেছে। পাঞ্জাবি সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া আছে।
কম করে হলেও দুইটা পাঞ্জাবির দাম 8 থেকে 9 হাজার টাকা হবেই। তুই শুধু শুধু তোর ভাইয়াকে ভুল বুঝিস, নিজের রক্ত বলে কথা। এই কথা বলে বাবা পাঞ্জাবিটা পরল। এমন সময় ভাবি আর ভাইয়া তড়িঘড়ি করে রুমে ঢুকলো। ভাইয়া বাবাকে বলল, সরি বাবা, আমি ভুল করে তোমাকে আর পিয়াসকে আমার শ্বশুর আর শালার জন্য কিনে আনা পাঞ্জাবিগুলো দিয়ে ফেলেছি। তোমাদের পাঞ্জাবিগুলো এইখানে। বাবা হাসতে হাসতে বলল, সমস্যা নেই, আমি আরো ভুল করে পড়ে ফেললাম। বাবা গা থেকে পাঞ্জাবিটা খুলে দিলে ভাইয়া আর ভাবি পাঞ্জাবিটা নিয়ে অন্য রুমে চলে যায়। আমি রেখে যাওয়া শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিগুলো বের করে বাবাকে দেখিয়ে বললাম, তোমার মতো পাঞ্জাবি সম্পর্কে আমার এত আইডিয়া না থাকলেও মোটামুটি একটা আইডিয়া আছে। দুইটা পাঞ্জাবি সর্বোচ্চ হলে 1000 টাকা থেকে 1200 টাকা হবে। দিন শেষে দেখা যায় নিজের রক্তই বাবা বেইমানি করে। বাবা কিছু বলল না, শুধু জানালার গ্রিল ধরে বাহিরের আকাশটার দিকে তাকিয়ে রইল। ভাইয়া অফিসের একটা কাজে চট্টগ্রাম গিয়েছিল। এর মধ্যে হঠাৎ করে ভাবির শরীর খারাপ হয়ে যায়। আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম, ভাবির শরীর খারাপ মনে হয়, প্রসব ব্যথা উঠেছে, আমি ভাবিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ভাইয়া তখন বলল, সরকারি হাসপাতালে না নিয়ে গিয়ে তুই প্রাইভেট হাসপাতালে নিয়ে যা, সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না। আমি আমতা আমতা করে বললাম, প্রাইভেট হাসপাতাল তো অনেক খরচ ভাইয়া। ভাইয়া তখন বলল, যত টাকা লাগে আমি দেব, তুই আগে নিয়ে যা। হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছু ঔষধ দিলে আমি ভাইয়াকে ফোন করে বললাম, ভাইয়া, ডাক্তার যে ঔষধগুলো দিয়েছে সেই একই ঔষধগুলো অন্য কোম্পানির অনেক দাম কম। কাজ যেহেতু একই, আমি অন্য কোম্পানির ঔষধগুলো নিয়ে যাই। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? আমার কথা শুনে ভাইয়া রেগে গিয়ে বলল, তুই কি এমবিবিএস ডাক্তার? এত বেশি বুঝিস কেন? ডাক্তার যেগুলো দিয়েছে সেগুলোই নিয়ে যা। ভালো জিনিসের দাম একটু বেশিই হবে, এটাই তো স্বাভাবিক। আমি আর কিছু বললাম না, মুচকি হেসে ফোনটা রেখে দিলাম। ভাইয়া এই মুহূর্তে তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। ভাইয়ার চোখে মুখে আনন্দের হাসি। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, কোনো বাবাই তার সন্তানের জন্য কৃপণতা করে না। সব বাবাই তার অবস্থান থেকে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দিতে চায়। কিন্তু সেই সন্তান যখন বড় হয় তখন কেন বাবার জন্য কৃপণতা করে বলতে পারো? আমি ভাবিকে কোনো দোষ দেব না। ভাবি অন্য রক্তের, তাই ওনার আমাদের প্রতি টান না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তুমি তো আমাদের রক্তের। তুমি কি করে পারলে বাবার জন্য কম দামি ঔষধ আনতে, রুম থেকে এসিটা নিয়ে যেতে, বাবার গা থেকে পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে? তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটপট করছিলে, তেমনি আমার বাবাও তোমার আমার জন্য এমন ছটপট করেছিল। সেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারলে? ভাইয়া আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। আমি তখন ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম, মনে রেখো, তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছ। হাসপাতালে বাইরে এসে যখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখন বাবা আমার পিছন থেকে হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চল, আজ বাবা আর ছেলে একসাথে কিছুটা পথ হাঁটি। হাঁটার সময় খেয়াল করছিলাম বাবার বারবার সাদা গ্লাসের চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল। হয়তো বাবা কাঁদছিল তাই। আচ্ছা, আমিও কি ভাইয়ার মতো অকৃতজ্ঞ সন্তান হব? কি জানি, দিন শেষে আমিও হয়তো অন্যের রক্তের ঘ্রাণ পেয়ে নিজের রক্তকে অবহেলা করব।